ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ করাবো ডব্লিউবিপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার মানে 2023 সালের প্রিলি কোশ্চেন। এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু কোশ্চেন কিন্তু কমন আসে, তোমরা আগেও দেখেছো। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর। দেখো এখানে অপশন দিইনি, ডাইরেক্ট উত্তর করেছি, আর সবগুলো কিন্তু নোট ডাউন করো। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কিন্তু হচ্ছে 65 বছর। এবার হাইকোর্টের বিচারপতির প্রধান বিচারপতির, ঠিক আছে, কত বছর। হাইকোর্টের প্রধান বিচারপতির হচ্ছে 62 মানে 62 বছর কিন্তু। আর সুপ্রিম কোর্টের কিন্তু 65 বছর, এটা কিন্তু খেয়াল রাখবে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। এই নিয়মটি ভারতের সংবিধানের 124 নম্বর অনুচ্ছেদে নির্ধারিত হয়েছে। অর্থাৎ এই যে 65 বছর, এটি কত নম্বর আছে সংবিধানে ভারতের? 124 নম্বরে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায়, যে প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? এটা হচ্ছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কিন্তু প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন। ভারতের লোকসভায় প্রতি বছর কেন্দ্রীয় বাজেট, ইউনিয়ন বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটটি সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী বার্ষিক আর্থিক বিবৃতি মানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে কিন্তু পরিচিত। এটি সরকারের রাজস্ব ব্যয়ের পরিকল্পনা উপস্থাপনা করে এবং সাধারণত প্রতি বছরের 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ করা হয়। তাহলে পরীক্ষায় তোমাদের আসতে পারে যে সাধারণত প্রতি বছরের কত তারিখে বাজেট পেশ করা হয়? সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি, মানে 1 ফেব্রুয়ারির 1 তারিখে কিন্তু লোকসভায় পেশ করা হয় এই বাজেট। এটা কিন্তু অবশ্য করে খেয়াল রাখবে। আরও কিছু তথ্য দেখে নাও, যে বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন কে? নির্মলা সীতারামন। তিনি 2019 সাল থেকে এই দায়িত্ব পালন করছেন এবং 2025 সালের বাজেট সহ মোট আটটি বাজেট পেশ করেছেন, যা তাকে ভারতের ইতিহাসে সর্বাধিক বাজেট পেশকারী নারী অর্থমন্ত্রী হিসাবে স্থান দিয়েছে। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে সর্বাধিক বাজেট পেশ করা অর্থমন্ত্রীর নাম কি? সেটা হচ্ছে বর্তমানের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাহলে কতবার তিনি বাজেট পেশ করেছেন? 8 বার। 2019 সাল থেকে 2025 সাল, টোটাল 8 বার কিন্তু তিনি বাজেট পেশ করেছেন। দেখো, কোশ্চেনের পাশাপাশি এই যে ব্যাখ্যাগুলো দিচ্ছি না, এইগুলো কিন্তু তোমাদের জানা খুব দরকার। এবং কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে এইগুলো কিন্তু তোমরা নোট ডাউন করো। নোট ডাউন না করলে কিন্তু ভুলে যাবে। তাহলে দেখো, বাজেট সম্পর্কে আরও কিছু দেখে নাও। বাজেট পেশের পর এটি রাজ্যসভায় উপস্থাপন করা যায়, সেখানে আলোচনা করা যায়, কিন্তু রাজ্যসভায় বাজেটের উপর ভোট দেওয়ার ক্ষমতা নেই। দেখো, তাহলে বাজেট পেশের পর এটি রাজ্যসভায় উপস্থাপন করা যাবে, কিন্তু এর যে ভোট দেওয়ার যে ক্ষমতা রাজ্যসভার বাজেটের উপরে কিন্তু নেই। তোমাদের এই সোর্সে বলে রাখি যে রাজ্য বাজেট এবং কেন্দ্র বাজেট সম্পর্কে মানে 2025 সালের আমি বিভিন্ন একটা কোশ্চেন সেট করিয়েছি, ঠিক আছে? সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে, তার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এবং ভিডিও শেষে থাকবে। অবশ্যই করে কিন্তু দেখে নেবে ভিডিওটি। তারপর দেখো, ইমপিচমেন্টের মাধ্যমে কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যায়? সেটা হচ্ছে উত্তর আসবে কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকেই একমাত্র ইমপিচমেন্ট করা যায়। দেখো, সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ মানে 61 নম্বর ধারা অনুযায়ী কিন্তু ইমপিচমেন্ট করা যায় রাষ্ট্রপতিকে। অনেকবার পরীক্ষা এসেছে যে ইমপিচমেন্ট রাষ্ট্রপতিকে করা যায় কত নম্বর ধারা অনুযায়ী? সেটা হচ্ছে 61 নম্বর ধারা অনুযায়ী। ইমপিচমেন্ট করার জন্য দুটি সংসদীয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার উভয়ের 2/3 সংখ্যাগরিষ্ঠ ভোটের কিন্তু প্রয়োজন। তাহলে দেখো, ইমপিচমেন্ট করার জন্য কাদের ভোটের প্রয়োজন? লোকসভা এবং রাজ্যসভা দুই সভার 2/3, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন। রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয় তবে তাকে এই প্রক্রিয়ায় মাধ্যমে অপসারণ করা যায়। এবার অন্যান্য
দেখো কে প্রধানমন্ত্রীর অপসারণ হয় লোকসভার আস্থা ভোটের পরাজয়ের মাধ্যমে। তাহলে প্রধানমন্ত্রীর অপসারণ করা যায় কিন্তু লোকসভার আস্থা ভোটের মাধ্যমে, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অপসারণ করা হয় সংসদের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যেটি ইমপিচমেন্টের অনুরূপ হলেও একে রিমুভাল নামে পরিচিত। তাহলে পরীক্ষা আসতে রিমুভাল মানে কোন বিচারপতিদের অপসারণ করতে ব্যবহার করা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তারপর দেখো মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন, সেটা ছিলেন বালগঙ্গাধর তিলক। দেখো কেশরী পত্রিকা 4 জানুয়ারি 1881 সালে কিন্তু প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা ছিলেন মহামান্য বালগঙ্গাধর তিলক, বিষ্ণু শাস্ত্রী চিপলুনকর এবং হচ্ছে গোপাল গণেশ আগারকার। প্রথম সম্পাদক কে ছিলেন গোপাল গণেশ আগারকার। তারপরে দেখো পরবর্তী সম্পাদক হচ্ছে আগারকার 1887 সালে কেশরী ত্যাগ করেন এবং সুধাকর নামে নিজস্ব পত্রিকা শুরু করেন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সুধাকর পত্রিকা কে প্রকাশ করেছিলেন, সেটি হচ্ছে কিন্তু আগারকার। ঠিক আছে, এরপর তিলক নিজেই কেশরী পত্রিকার সম্পাদক করেন। অন্যান্য সম্পাদক হচ্ছে তিলকের কারাবাসের সময় 1897 এবং 1908 সালে নরসিং চিন্তামন কেলকার কেশরী সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন। তারপরে তো মারাঠা পত্রিকা কিন্তু 1881 সালে প্রতিষ্ঠা লাভ করে। বালগঙ্গাধর তিলক, বিষ্ণু শাস্ত্রী চিপলুনকর এবং গোপাল গণেশ আগারকার। ভাষা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। উদ্দেশ্য মারাঠা পত্রিকাটি ইংরেজি ভাষাভাষী পাঠকদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু প্রকাশিত হয়েছিল। তারপরে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। যুদ্ধটি হয়েছিল মুঘল সম্রাট আকবর এবং আফগান নেতা হেমচন্দ্র বিক্রমাদিত্য বা হিমুর মধ্যে। যুদ্ধটি হিমু এবং মুঘল বাহিনীর পানিপথের মধ্যে সংগঠিত হয় এবং এতে হিমু পরাজিত হয়। তারপরে দেখো পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। আবার পেশোয়া শব্দটি হচ্ছে ফার্সি বা পার্সি ভাষা থেকে আগত। এর অর্থ হচ্ছে অগ্রগামী নেতা বা পথ প্রদর্শক। তারপরে দেখো কোন দিনে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, যেটা অপশন ছিল, সেটা উত্তর হয়ে যাবে 21 মার্চ। কিন্তু তাছাড়া বছরে মাত্র 2 বার নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই দিন দুটিকে বলা হয় বিষুব দিন। ঠিক আছে, বিষুব মানে হচ্ছে সমান, অর্থাৎ এই দিন দিন রাত্রি সমান হয়। দুটি দিন হলো 21 মার্চ বসন্ত বিষুব যাকে বলা হয়, এবং সে 23 সেপ্টেম্বর শরৎ বিষুব যেটাকে বলা হয়। দেখো কি বলছে, এই দিনগুলোতে সূর্য ঠিক নিরক্ষরেখার উপর অবস্থান করে। সূর্যের কিরণ নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, ফলে দিন রাত প্রায় সমান দীর্ঘ হয়, মানে দিন রাত সমান হয়। তারপরে দেখো লোয়েস কী দ্বারা গঠিত ভূমি, লোয়েস হচ্ছে বায়ু। লোয়েস কোথায় দেখা যায়, বিশ্বের বিখ্যাত লোয়েস অঞ্চলগুলোর মধ্যে হচ্ছে চীন, লোয়েস প্লেটো বিশ্বের বৃহত্তম চীনের লোয়েস। তারপর হচ্ছে ইউরোপ, জার্মানি, ফ্রান্সে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র মিসিসিপি নদীর অববাহিকায় কিন্তু এই লোয়েস সমভূমি দেখা যায়। তারপরে দেখো আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় কিন্তু অবস্থিত। শ্বাসমূল দেখা যায় না কোন উদ্ভিদে, অপশন অনুযায়ী কচুরিপানায় কিন্তু দেখা যায়, কিন্তু শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে, সেটা হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত উদ্ভিদে কিন্তু দেখা যায়, যে সুন্দরবনে আছে। ঠিক আছে, শ্বাসমূল দেখা যায়। পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত কি, KNO3। তারপরে দেখো ত্রিভুজ আকৃতির প্রিজমের কয়টি তল থাকে, হচ্ছে 5টি। বিমান কাঠামো তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হচ্ছে, অ্যালুমিনিয়াম। আর একটা বিমান কাঠামো তৈরি করতে একটা ধাতু ব্যবহার, সেটা হচ্ছে ডুরালুমিন। মাথায় রাখবে। কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত, হচ্ছে রাজস্থানে অবস্থিত। তারপরে দেখো ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত, ক্ষেত্রী হচ্ছে তামা। অনেকবার পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করে, উড়িষ্যার কটক শহরে। ঠিক আছে, যিনি হচ্ছে আজাদ হিন্দ ফৌজের, ঠিক আছে, মানে নেতৃত্বে ছিলেন। তারপরে দেখো কংগ্রেসের সুরাট অধিবেশনের চরমপন্থী নরমপন্থী বিভাজন হয় কত সালে, 1907 সালে হয়। ঠিক আছে, কোষের সুসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলে, লাইসোজোমকে বলা হয় কোষের সুসাইড অঙ্গাণু। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম, ক্যালসিফেরল, সেটা হচ্ছে ভিটামিন ডি। তারপরে দেখো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হচ্ছে কি, অ্যান্থ্রাসাইট। কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়, 1971 সালে। তারপরে দেখো তরল ধাতুর উদাহরণ হচ্ছে পারদ। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটি নিউটনের কোন সূত্র, নিউটনের এটি হচ্ছে তৃতীয় গতিসূত্র। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর BR আম্বেদকরকে বলা হয়। তারপরে দেখো
বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? কেরলে অবস্থিত। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কেরালা রাজ্যে তিরুবনন্তপুরম শহরে কিন্তু অবস্থিত। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক ডক্টর বিক্রম সারাভাই নামে এর নামকরণ করা হয়েছে। তাহলে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর বিক্রম সারাভাইকে। অনেকবার পরীক্ষায় এসেছে, আবার পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করো অবশ্যই করে। এবার দেখো, কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে দেখায়। এটি আলোর কোন ধর্মের জন্য হয়? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য হয়। তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট জিকে 2023 সালের ডব্লিউবি কনস্টেবলের প্রিলি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো করে প্রিপারেশন নাও, যেহেতু সেপ্টেম্বরে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আর আমি তোমাদের পাশে আছি। আর তোমাদের কোন কোন বিষয়ে প্রিপারেশন দরকার, কোশ্চেন দরকার, উত্তর দরকার, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই করে বেল আইকনটি প্রেস করে রাখো। জয় হিন্দ, জয় ভারত।